আচ্ছা, মানুষ কি আজীবন বাঁচতে পারে? উত্তর হয়তো না হবে, কিন্তু পরীর মায়ের মতো অনেকে এটা চেষ্টা করে। কিন্তু কিভাবে? ফাসমোফোবিয়া ওয়ার্ল্ড আজ এমনই একটা গল্প বলবে। গল্পটি শুনতে আমাদের সাথেই থাকুন। ফিরছি ইন্ট্রোর পর। বিলু আজ পুরো প্রস্তুতি নিয়েছে, যে করেই হোক পরীদের বাড়ির বাগান থেকে আম চুরি করবেই। ছোটবেলা থেকেই পরীদের দেখে আসছে। বড় অদ্ভুত একটা পরিবার, কারোর সাথেই তেমন একটা কথা বলে না, পাড়ার কোনো উৎসবেও অংশগ্রহণ করে না, একদম চুপচাপ। পরীর বাবা বাজারঘাট করত, কাজবাজ করত, কিন্তু পাড়ার কারোর সাথে তেমন একটা কথা বলতো না। পরীর বিয়ে হয়ে যাওয়ার পর পরীর বাবা খুব বেশি বাড়ি থেকে বেরোতেন না। সত্যি বড় অদ্ভুত একটা পরিবার। ওই পরিবারের আরও একটা অদ্ভুত জিনিস যেটা অনেককে বিস্ময়ে ফেলে দিত, সেটা হচ্ছে ওই পরীর বাবা মাঝে মধ্যেই গোটা ছাগল, মুরগি কিনে নিয়ে যেতেন, অথচ বাড়ির লোক বলতে মাত্র 2 জন। পরীর বিয়ের আগেও পরীর বাবা ছাগল, মুরগি, হাঁস কিনে নিয়ে যেত, এটা ঠিক। তবে ইদানিং 2 দিন পর পর ছাগল আর মুরগি কিনে বাড়িতে যান পরীর বাবা। এত ছাগল মুরগি নিয়ে কি করে পুষে? কিন্তু এত কিছু সত্ত্বেও বিলু পিছপা হয়নি। সে তার নিজের পরিকল্পনা মতন এগিয়ে চলল। 6 কাঠা জমি পুরোটাই পাঁচিল দিয়ে ঘেরা, আর ওই জমির একেবারে শেষের দিকে পরীদের ঘর। পরীর মা আগে রাস্তায় বার হতো, কিন্তু এখন বেশ কয়েক বছর ধরে ওনাকে দেখা যাচ্ছে না। পরীদের বাড়িতে মাঝে মধ্যেই পরীর বাবার সাথে পরীর মায়ের ঝামেলা হতো। পরীর বিয়ে হয়ে যাবার পর ঘন ঘন অশান্তি হতো। তখন পরীর মায়ের গলা পাওয়া যেত। তবে বেশ কিছুদিন ধরে পরীদের বাড়ি ক্রমশ চুপচাপ। কোনো রকম ঝগড়াঝাটি, ঝামেলার আওয়াজ পাওয়া যাচ্ছিল না। তবে পরীর বাবা মাঝে মধ্যে বাড়ির বাইরে বেরোয়, তাও আবার খুব কম সময়ের জন্য। পাড়ার অনেকেই সন্দেহ করতে শুরু করে পরীর বাবা আবার পরীর মাকে ফোন করে দেয়নি তো। সব চিন্তা দূরে রেখে বিলু তার পরিকল্পনা বাস্তবায়নে নেমে পড়ে। কিন্তু আমপাড়ার এক মুহূর্তে বিলু পরীর বাবার হাতে ধরা খায়। বিলু পরীর বাবার কাছে মিনতি করে যাতে তাকে কিছু না বলে। তবে পরীর বাবা বিলুকে অবাক করে বলল, আমাকে একটু উপকার করতে পারবি বাবা? বিলু এবার প্রাণ ফিরে পেল। বিলু জিজ্ঞাসা করলো, কি উপকার? পরীর বাবা বিলুকে বলে, তোর কাকি হঠাৎ খুব অসুস্থ হয়ে গেছে। তুই কি পাড়ার ছেলেদেরকে বলবি একটু এই বাড়ির দিকে আসতে? আমার একার পক্ষে সম্ভব হচ্ছে না তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য। বিলু তখন তার স্তব্ধ দেহে প্রাণ ফিরে পেল। তখন বিলু বলল, আচ্ছা ঠিক আছে, এই কাজ আমি এক্ষুনি বাড়ির বাইরে বেরিয়ে ডাক দিচ্ছি, লোক চলে আসবে। বিলু তখন তার কাছের বন্ধু জয়কে ডাক দেয়। জয়কে নিয়ে পাড়ার ক্লাবে গিয়ে 3-4 জন ছেলে আরেকটা ব্যান্ড জোগাড় করে সকলে মিলে ওই পরীদের বাড়ির গেটের কাছে গিয়ে দাঁড়ায়। পরীদের বাড়ির বাইরের যে গেটটা ওটা খোলাই ছিল। সকলে মিলে পরীদের বাড়ির যে সদর দরজা, সেই দরজার সামনে গিয়ে দাঁড়ায়। দেখে দরজাটা ভেতর থেকে খোলা। বাড়ির ভেতর থেকে ভীষণ ধুয়ো বেরোচ্ছে। পাড়ার ছেলেপুলেরা ভাবছে ভেতরে কারোর বিপদ হলো না তো। তখন সকলে মিলে ভেতরে ঢোকার সিদ্ধান্ত নেয়। ভেতরে ঢোকা মাত্র তাদের সকলের চোখে পড়ে ভেতরে একটি ঘরের দরজা খোলা রয়েছে, আর সেই ঘরের ভেতর একটি মোমবাতি কিংবা হারিকেন জ্বালানো আছে, যেখান থেকে একটি মৃদু আলো রেখা বাইরের দেওয়ালে এসে পড়ছে। সেই ঘরটা থেকে ধোঁয়া বের হচ্ছিল। ক্লাবের ছেলেগুলো যখন সকলে মিলে ওই ঘরটার ভেতরে ঢুকলো, তখন তারা দেখলো ওই ঘরের পুরো মেঝে রক্তে রক্তাক্ত। একজন মহিলা সেই রক্ত দিয়ে স্নান করছিল। মহিলাটি ছিলেন পরীর মা। তবে ওনার সারা গায়ে রক্ত লেগেছিল বলে ওনাকে ঠিকমতো চেনা যাচ্ছিল না। ওই মহিলার এক হাতে ছিল মগ ভর্তি রক্ত, আর অন্য হাতে ছিল একটি ছুরি। মহিলাটি মুখে ভিড় করে কি যেন বলছিল। মহিলাটি সম্পূর্ণ নগ্ন ছিল। এরকম একটা পরিবেশ তখন সবাইকে অবাক করে দেয়। পাড়ার ছেলেপুলেরা প্রথমে একটা চিৎকার দেয় এবং তারপর সকলে মিলে একটা ঝাড়া দৌড় দেয়। এলোপাতাড়ি দৌড়, যে যেখানে পারছে দৌড়াচ্ছে। এদিকে এত ছেলের চিৎকার শুনে আশেপাশের বাড়িঘর থেকে সকল প্রতিবেশীরা বাইরে বেরিয়ে আসে। তারা প্রত্যেকেই দেখলো পরীর বাড়ির দিকে এলোপাতাড়িভাবে দৌড় দিচ্ছে। প্রতিবেশীরা যখন ওই বাড়ি থেকে দৌড় দিয়ে বেরিয়ে আসা একজনকে হাতের সামনে পেয়ে তার পথ আটকে জিজ্ঞাসা করে, কি হয়েছে, এইভাবে সে দৌড়াচ্ছেই বা কেন? তখন ওই ছেলেটা পরীদের বাড়ির দিকে তাকিয়ে বলে, ওই বাড়িতে ভূত আছে।
বলতে বলতে ছেলেটা ওখানেই অজ্ঞান হয়ে যায়। প্রতিবেশীরা কৌতূহলবশত পরিদের বাড়ির ভেতরে যায়। এদিক ওদিক খোঁজাখুঁজি করে শেষে তারা ঘরের ভেতর থেকে এত ধোঁয়া আসছে কেন সেই ধোঁয়ার কারণ খোঁজার জন্য যেই বাড়ির সদর দরজাটা দিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে, তখন এদিক ওদিক খোঁজাখুঁজি পর যেই ঘরটা থেকে হ্যারিকেন ও মোমের আলো আসছিল সেই দরজাটা দিয়ে ভেতরে ঢুকে তারাও একই দৃশ্য দেখতে পায়। সেই রকম একটা দৃশ্য দেখে সকলেই হতবাক। সেই মুহূর্তে লোকজন সকলে মিলে বাইরে বেরিয়ে আসে এবং সদর দরজাটা বাইরে থেকে বন্ধ করে দেয়। এরপর সকলে মিলে সিদ্ধান্ত নেয় থানায় খবর দেবে। ভাবা মাত্রই কাজ সম্পন্ন করা হলো। থানা থেকে 8 ঘন্টার মধ্যেই পুলিশ আসে। তবে সবথেকে অদ্ভুত ব্যাপার, পুলিশ আসার বেশ কিছুক্ষণ আগে থেকেই ওই মহিলা দরজা পেটাতে থাকে। সে দরজা পেটাতে পেটাতে বারবার বলতে থাকে দরজা খুলে দেওয়ার জন্য, কিন্তু গ্রামবাসীরা কেউ সেই দিকে কান দেয়নি। পুলিশ আসার পর ওই মহিলাকে পুলিশি হেফাজতে নেওয়া হয় এবং আশেপাশের 2 জন মহিলা প্রতিবেশী ওই মহিলাকে শাড়ি পরায় এবং শাড়ি পরানোর পরপরেই পুলিশ ওই মহিলাটিকে থানায় নিয়ে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়। ঘটনার 2 দিন পর থানা থেকে পুলিশ এসে ওই মহিলার ব্যাপারে খোঁজ খবর নিচ্ছিল। তখন একজন অফিসার জিজ্ঞাসা করে কে এই ঘটনাটা সবার আগে দেখেছে। তখন সকলেই বিলুর দিকে তাকায়। বিলু পুলিশ দেখে বেশ ভয় পেয়ে যায়। তখন এই অফিসার বিলুকে আশ্বাস দেয় যে ভয়ের কোনো কারণ নেই। এরপর বিলু পুরো ঘটনাটা খুলে বলে। সব ঘটনা শুনে সেই অফিসার বেশ অবাক হয়ে যায়। সে অবাক দৃষ্টিতে বিলুর দিকে তাকিয়ে বলে, তুই ঠিক বলছিস তো? কারণ ওই রাতেই পুলিশের একটি তদন্তকারী ভ্যান আসে এবং ঘরের ভেতর থেকে একটি লাশ উদ্ধার করে। যে লাশটা ছিল পরীর বাবার, ওই মহিলার স্বামীর, অর্থাৎ যিনি এই বাড়ির মালিক। পোস্টমর্টেম রিপোর্ট অনুযায়ী ওই ভদ্রলোক ঘটনার 3 দিন আগে মারা গেছে। ওই মহিলার স্বামীর দেহটা বাথরুমের ভেতরে রাখা ছিল। এরপর সেই অফিসার সকলের দিকে তাকিয়ে বলল, ওই বাড়ির আশেপাশে কেউ যাবেন না, আমরা পুরো জায়গাটা সিল করে দিচ্ছি। যদি কেউ ওই বাড়ির ভেতরে যাওয়ার চেষ্টা করে তাদের বলবেন যারা যেন ভেতরে না যায়। এরপর তিনি চলে গেলেন। জয় আর বিলু তখন দুজনের মুখ চাওয়াচাওয়ি করে রয়েছে। জয় বেশ অবাক হয়ে জিজ্ঞাসা করে, হ্যাঁ রে বিলু, পরীর বাবা যদি মারাই যায় তাহলে সেদিন আমরা কাকে দেখলাম? বিলু কোনো উত্তর দিতে পারে না। এটা একটা অসমাপ্ত জট হয়ে থাকতো যদি 2 দিন পরে সেই অফিসার আবারও সেই পরীদের বাড়ির দিকে না আসতো। শুধু অফিসার একা এসেছে বললে ভুল হবে, সাথে ছিল 8-9 জন মাটি কাটার লোক। অফিসার যে জায়গা নির্দেশ করছিল সেই জায়গা খোঁড়াখুড়ি করছিল ওই লোকগুলো। বেশ কিছুক্ষণ পর অনেক হাড়গোড় পাওয়া গেল মাটির তলা থেকে। আশেপাশে প্রচুর মানুষের ভিড় জমে আছে। বড়রা প্রত্যেকেই বাচ্চাদের সেখান থেকে সরিয়ে দিচ্ছিল। 6 ঘন্টা পর বেশ কিছু হাড়গোড় নিয়ে অফিসার আবারও থানার দিকে রওনা দেয়। তবে অফিসে যাওয়ার আগে বেশ কয়েকজনকে জিজ্ঞাসা করে যে এরকম অদ্ভুতভাবে হাড়গুলো তারা মাটির তলা থেকে খুঁড়ে বের করলো, ওই হাড়গুলো কার, কি বৃত্তান্ত। তবে অফিসার কিছু বলেনি এই বাড়ি থেকে গ্রেপ্তার করার মহিলার সম্পর্কে। শুধু এরকম কৃতকর্মের কারণ কি সেসব জিজ্ঞেস করাতে সে কিছুতেই মুখ খুলছিল না। পরে তাকে ফাঁসির ভয় দেখানো হলে সে ঘর করে সব বলতে থাকে। ওই মহিলা নাকি বুড়ি হয়ে যেতে ভয় পেতেন, সে আরও অনেক বছর বাঁচতে চায়। এই জন্য প্রথমে কুকুর, ছাগল, বিড়ালের উপরে কালো জাদু করত। সে ভাবত ওদের হত্যা করে কালো জাদু প্রক্রিয়া দ্বারা নিজের শরীরে বিশেষ এক মন্ত্রের মাধ্যমে আরও কয়েক বছর অতিরিক্ত বেঁচে থাকা যায়। এত সব করার পরেও তিনি যখন দিনের পর দিন বুড়ি হয়ে যাচ্ছিলেন তখন সেই মহিলা ভাবলেন যে তার হয়তো পদ্ধতিতে কোনো ভুল আছে। এই কারণে সে তার নিজের স্বামীকে হত্যা করে এবং পরে তিনি তার স্বামীর ওই মৃতদেহকে নিয়ে বিভিন্ন রকম মন্ত্রপাঠ করতেন। ওই যে আম গাছটা, ওই গাছের নিচে উনি নিজের স্বামীর কাটা মুন্ডুটা পুঁতে রেখেছিলেন। আর উনি ওই সব প্রাণীদের হত্যা করে তাদের দেহ বাড়ির বাইরে পুঁতে রাখতেন। আমাদের সন্দেহ ছিল উনি হয়তোবা এর আগেও অন্য কারুর জান নিয়েছেন। তাই আমরা এখানে আসি এবং মাটি করি আর এসব সামনে আসে। এর কিছুদিন পরেই পরীর মা জেলের মধ্যে মারা যান। তবে এই ঘটনাটা পর্যবেক্ষণ করে আমাদের মনে হচ্ছে পরীর বাবা হয়তো কষ্ট পাচ্ছিলেন, আর এই কারণেই বিলুকে বলেন পাড়ার সকল ছেলেকে নিয়ে বাড়িতে আসতে। এখন পর্যন্ত আমরা যতটুকু জানি ওই বাড়িতে আর কেউ যায় না, কিন্তু মাঝে মাঝে ওই বাড়ি থেকে কান্নার আওয়াজ বেশি আসে, তবে সেটা গভীর রাত্রে।